আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ফোর্সেস অন সারফেস। তো এই চ্যাপ্টারটাতে আমরা যে ফ্লুইড নিয়ে আলোচনা করব, সেখানে ফ্লুইডটা সবসময় স্ট্যাটিক অবস্থায় থাকবে, মানে ফ্লুইডের কোনো মুভমেন্ট বা ভেলোসিটি থাকবে না। তো হাইড্রোস্ট্যাটিক ফোর্স মানে কি, আগে সেটা বোঝার চেষ্টা করি। প্রথম হচ্ছে আমরা গত চ্যাপ্টারে যেখানে প্রেশার অ্যান্ড ইটস মেজারমেন্ট চ্যাপ্টারটা পড়েছিলাম, তখন আমরা হাইড্রোস্ট্যাটিক ল পড়েছিলাম, যেটার মানে হচ্ছে যে পি ইকুয়াল টু রো জি এইচ। এটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যেখানে আমরা কোনো একটা ফ্লুইড যদি সাবমার্সড অবস্থায় থাকে, তাহলে কতটুকু পরিমাণ সাবমার্সড অবস্থায় আছে সেই হাইটটা যদি জানতে পারি, এবং যে ফ্লুইড আছে তার ডেন্সিটি যদি আমরা জানতে পারি, তাহলে আমরা সেখান থেকে সেই বস্তুটার উপরে কতটুকু প্রেশার পড়ছে সেটা আমরা বের করতে পারবো। তো আমরা জানি প্রেশার ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া। তার আমরা বলতে পারি ফোর্স ইকুয়াল টু প্রেশার ইন্টু এরিয়া। তাহলে আমরা প্রেশারের মানটা যদি আমরা এখানে বসাই দেয় রো জি এইচ এ, তাহলে এই যে ফোর্সটা আমরা পাচ্ছি এটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক ফোর্স। মানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেই ফোর্সের কারণে হয়, সেই ফোর্সটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক ফোর্স। আচ্ছা, তো এই হাইড্রোস্ট্যাটিক ফোর্স, এই ওয়ার্ডটার মধ্যে স্ট্যাটিক ওয়ার্ডটা আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এখান থেকেই যে ফ্লুইড যখন স্থির অবস্থায় থাকবে, তখন যেই ফোর্সটা কাজ করবে সেটাই হাইড্রোস্ট্যাটিক ফোর্স। তো ফ্লুইড যখন স্থির অবস্থায় থাকে, তখন সেখানে যেই ফ্লুইড পার্টিকেলটা থাকে, সেখানে দুই ধরনের ফোর্স কাজ করে। একটা হচ্ছে হচ্ছে যেটা হচ্ছে ডিউ টু প্রেশার অফ ফ্লুইড নর্মাল টু দ্য সারফেস, আর একটা হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি। মানে একটা হচ্ছে গ্র্যাভিটির জন্য যদি যে প্রেশারটা সেটা, এবং আরেকটা হচ্ছে যে কোনো একটা সারফেস যদি থাকে, তাহলে সেই সারফেসে নর্মাল বরাবর, মানে আমি ধরলাম এটা একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চার মধ্যে কিছু পরিমাণ ফ্লুইড আছে এবং তার মধ্যে একটা নির্দিষ্ট বস্তু আছে, তাহলে ফ্লুইডের নর্মাল টু দ্য সারফেস মানে হচ্ছে এই বরাবর একটা ফোর্স কাজ করবে, নর্মাল মানে পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর, এবং নিচের দিকে তার ওয়েট যেটা সেটা কাজ করবে। আচ্ছা, তো এবার একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি আসে যখন আমরা হাইড্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেশন করতে যাব বা এবারে পড়তে যাব, যেটা হচ্ছে সেন্টার অফ প্রেশার। সেন্টার অফ প্রেশার মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর উপরে যখন সাবমার্সড অবস্থায় থাকে, তখন সেই বস্তুটার উপরে যেই প্রেশারটা পড়ে, সেই প্রেশারটা একটা নির্দিষ্ট পয়েন্টে পড়ে। এই যে পয়েন্টে এই কোনো বস্তুর টোটাল প্রেশারটা কাজ করে, সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ প্রেশার। তো তার মানে সেন্টার অফ প্রেশারটা হচ্ছে যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ টোটাল প্রেশার অন দ্য সারফেস। ওই একটা সারফেসের উপরে যে টোটাল প্রেশারটা যে পয়েন্টে কাজ করে, সেই পয়েন্টটাকে বলা হয় সেন্টার অফ প্রেশার। তো আমরা এখন 4 ধরনের বস্তুর ক্ষেত্রে বা 4 ধরনের প্লেন সারফেসের ক্ষেত্রে আমরা এই সেন্টার অফ প্রেশারের ব্যাপারে কিছু জিনিস জানার চেষ্টা করব। তো 4 ধরনের সারফেস বলতে ভার্টিক্যাল প্লেন সারফেস, হরাইজন্টাল প্লেন সারফেস, ইনক্লাইন প্লেন সারফেস এবং কার্ভড প্লেন সারফেস। তো এই ভিডিওতে আমরা ভার্টিক্যাল প্লেন সারফেস, হরাইজন্টাল প্লেন সারফেস এবং ইনক্লাইন প্লেন সারফেস নিয়ে আলোচনা করব, এবং আরেকটি ভিডিওতে আমরা কার্ভড সারফেস নিয়ে আলোচনা করব। তো ভার্টিক্যাল প্লেন সারফেস মানে হচ্ছে যে, আমি যদি এরকম একটা ছবি নিয়ে চিন্তা করি, যে এরকম একটা বস্তু, যে কোনো একটা বস্তু একটা ফ্লুইডের মধ্যে, এটা লিকুইডের মধ্যে ডুবন্ত অবস্থায় আছে বা সাবমার্সড অবস্থায় আছে, তাহলে এই বস্তুটার ধরলাম এই জিটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এবং এই পি পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ প্রেশার। তো অনেকে ভাবতে পারে যে সেন্টার অফ প্রেশার এবং সেন্টার অফ গ্র্যাভিটি তো একই পয়েন্ট হতে পারে। না, সেন্টার অফ প্রেশার এবং সেন্টার অফ গ্র্যাভিটি একই পয়েন্ট হবেই এমন কোনো নাই। এটা মোস্ট অফ দ্য টাইম এটা দুটো আলাদা আলাদা পয়েন্টই হয়। কিছু কিছু ক্ষেত্রে একই হতে পারে, সেটা এক্সেপশন। আচ্ছা, তো যখন এরকম একটা বস্তু ডুবন্ত অবস্থায় থাকবে,
একটা লিকুইডে বা ফ্লুইডে, তখন তার যেই টোটাল প্রেশার সেটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়। এখন অনেকে বলবেন যে স্যার প্রেশার কীভাবে এফ দিয়ে প্রকাশ করা হয়? এটা অ্যাকচুয়ালি টোটাল প্রেশার ফোর্স বোঝানো হয়। তো প্রেশার ফোর্সের ইকুয়েশন হচ্ছে এটা, এফ ইকুয়াল টু রো জি এ এইচ। তো এই ইকুয়েশনটা এসছে হচ্ছে এখান থেকে, আমরা হাইড্রোস্ট্যাটিক ফোর্সের যে ইকুয়েশন সেটা জানি, যে একটুকে বের করলাম রো জি এইচ এ। তো সেখান থেকে এটা আসে। এখানে এইচের জায়গায় এইচ বার দেখতে পাচ্ছি। এইচ বার ছবিতে আমরা দেখি, এইচ বার হচ্ছে যে লিকুইডের ফ্রি সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যে দূরত্বটা, যে হাইটটা, সেটা হচ্ছে এইচ বার। আর লিকুইডের ফ্রি সারফেস থেকে সেন্টার অফ প্রেশার পর্যন্ত যেই ডিস্টেন্স সেটাকে বলা হয় এইচ স্টার। এই দুইটা জিনিস আমাদেরকে বোঝা লাগবে, কারণ এই দুইটা নিয়ে আমাদের সামনে আরও আলোচনা আছে। তাহলে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি যে কোনো একটা বস্তু যদি একটা ফ্লুইডে সাবমার্সড অবস্থায় থাকে এবং তার সেই বস্তুটা যদি আমরা সেন্টার অফ গ্র্যাভিটি যে পয়েন্টটা সেটা আমরা যদি নির্ণয় করতে পারি এবং ফ্রি সারফেস থেকে সেই সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্টের দূরত্ব যদি আমরা বের করতে পারি বা হাইটটা যদি বের করতে পারি, তাহলে আমরা সে বস্তুটার উপরে কী পরিমাণ টোটাল প্রেশার কাজ করে সেটা আমরা বের করতে পারবো এই সূত্র দিয়ে, রো জি এ এইচ। আচ্ছা, এরপর আসে হচ্ছে সেন্টার অফ প্রেশার। তার মানে হচ্ছে এই বস্তুটা সেন্টার অফ প্রেশারটা কোথায় হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কীভাবে বের করবো? একটা প্রমাণ আছে, আমরা প্রমাণটা স্কিপ করে যাই। এটা ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে এটা, এইচ স্টার হচ্ছে হাইট, ছবিতে দেখতে পাচ্ছেন এই যে হাইট, ফ্রি সারফেস থেকে সেন্টার অফ প্রেশারের যেই হাইটটা সেটাকে এইচ স্টার দিয়ে প্রকাশ করা হয়েছে। সেটার ইকুয়েশনটা হচ্ছে এটা হচ্ছে আইজি, যেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সিজি, মানে সেন্টার অফ গ্র্যাভিটি। এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির সাপেক্ষে এই বস্তুটার, যে কোনো একটা বস্তু মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা। এ হচ্ছে বস্তুটার এরিয়া, আর এইচ বার হচ্ছে যে বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব, ফ্রি সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব এইচ বার। সো আমরা যদি এই জিনিসগুলো জানতে পারি যে আইজি মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্টার অফ গ্র্যাভিটি কত, আমরা যদি এরিয়া জানতে পারি বস্তুর, এবং আমরা যদি এইচ বার মানে ফ্রি সারফেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব আমরা যদি জানতে পারি, তাহলে আমরা যে কোনো বস্তুর ক্ষেত্রে সেন্টার অফ প্রেশারটা ফ্রি সারফেস থেকে কত দূরে অবস্থিত আমরা সেটা বের করতে পারবো। আচ্ছা, তো এই ইকুয়েশনটা হচ্ছে ভার্টিক্যাল সারফেসের জন্য, এবং আমি একটু আগেই বলে রাখি যে হরিজন্টাল সারফেসের জন্য, যেমন আমরা প্লেন সারফেস বলেছিলাম 4টি, যেটার মধ্যে 3টি আমরা এখন পড়ব। ভার্টিক্যাল প্লেন সারফেস এবং হরিজন্টাল প্লেন সারফেসের জন্য ইকুয়েশন দুইটা একই। ইনক্লাইন প্লেন সারফেসের জন্য অলমোস্ট একই, একটুখানি চেঞ্জেস আসে, সেটা আমরা একটু পরে দেখছি। আচ্ছা, তো আমাদের এখানে একটা মেইন কনসার্ন হচ্ছে এই 3টা জিনিস বের করতে ইউজ করতে পারবো আমরা কি বের করার জন্য? এইচ স্টার মানে হচ্ছে সেন্টার অফ প্রেশারের হাইটটা বের করার জন্য, বা লোকেশন অফ সেন্টার অফ প্রেশার আমি যদি বলি। তাহলে আমাদের এইচ বার আমরা সামহাও বের করে ফেললাম, এ সামহাও বের করে ফেললাম, আমাদের আইজি যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া এটা বের করতে জানতে হবে। তো এখানে এই বইতে একটা চার্ট দেওয়া আছে যেখানে 4 ধরনের প্লেন সারফেসের জন্য রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল এবং ট্রাপিজিয়াম, এই 4টা প্লেন সারফেসের জন্য একটা দেওয়া আছে যে সেন্টার অফ গ্র্যাভিটি ফ্রম দ্য বেজ, এই যে বেজ থেকে, এটা হচ্ছে বেজ, আমাদের নিচে এটা হচ্ছে বেজ, এই বেজ থেকে সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা কতটুকু সেটার ইকুয়েশনটা, যেটা হচ্ছে d/2 টোটাল হাইটের অর্ধেক। এটা এরিয়া কত, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ বা দৈর্ঘ্য গুণ উচ্চতা, যাই হোক। এবার হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু সিজি, মানে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করা কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে এই বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে, যেটা আইজি দিয়ে প্রকাশ করা হয়, এটা d/12 রেক্ট্যাঙ্গুলার প্লেন সারফেসের জন্য। আর মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট বেজ I0 মানে হচ্ছে এটা হচ্ছে বেজ, এই বেজের সাপেক্ষে এই বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়েশনটা হচ্ছে এটা, যেটাকে I0 দিয়ে প্রকাশ করা হয়। সো এরকম রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল, ট্রাপিজিয়াম এগুলোর জন্য এই ইনফরমেশনগুলোর একটা চার্ট আছে, তো এটাই অনেক হেল্পফুল, অঙ্ক করার সময় এটা কাজে লাগতে পারে। তো এই রিলেটেড একটা ম্যাথ করি, যে এটা হচ্ছে 3.1, বলা আছে এ রেক্ট্যাঙ্গুলার প্লেন সারফেস ইজ 2 মিটার ওয়াইড
অ্যান্ড 3 মিটার ডিপ। বলা আছে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেন সারফেস যেটা 2 মিটার ওয়াইড অ্যান্ড 3 মিটার ডিপ। ছবিটাতে দিকে একটু তাকায় যদি, এই যে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেন সারফেস যেটা ওয়াটার সারফেসের একদম জাস্ট ডোবানো আছে, বেশি ওয়াটার সারফেস থেকে নিচে না, ওয়াটার সারফেস এর এই প্লেন সারফেসের মাথাটা ওয়াটার সারফেসের মাথার সাথে কানেক্টেড। তো যার দৈর্ঘ্য এবং প্রস্থ বা দৈর্ঘ্য এবং উচ্চতা দেওয়া আছে যে 2 মিটার ওয়াইড এবং 3 মিটার ডিপ দেওয়া আছে। ইট লাইজ ইন এ ভার্টিক্যাল প্লেন, এটা একটা ভার্টিক্যাল প্লেনে আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কাড়াকাড়ি অবস্থায় আছে। প্লেন ইন ওয়াটার, তার মানে এখানে যে ফ্লুইডটা দেওয়া আছে সেটা আমরা বুঝতে পারছি ওয়াটার। বলা আছে ডিটারমাইন দ্য টোটাল প্রেশার অ্যান্ড পজিশন অফ সেন্টার অফ প্রেশার। টোটাল প্রেশার মানে হচ্ছে এফ এবং পজিশন অফ সেন্টার অফ প্রেশার মানে এইচ স্টার। এই দুটো আমাদেরকে বের করতে বলেছে ফর দ্য প্লেন সারফেস হোয়েন ইটস আপার এজ ইজ হরাইজন্টাল। আপার এজ যেটা হরাইজন্টাল, এটা তো এখানে ছবিতে দেখতে পাচ্ছি আপার এজটা হরাইজন্টাল। অঙ্কে দুইটা পার্ট, তার মধ্যে প্রথমটা হচ্ছে কোইনসাইডস উইথ দ্য ওয়াটার সারফেস। এই যে আপার এজটা যদি ওয়াটার সারফেস, এই যে ফ্রি ওয়াটার সারফেস এর সাথে কোইনসাইড করে, মানে একই অবস্থায় থাকে, একই সোজাসুজি থাকে। এবং বিতে বলা আছে 2.5 মিটার বিলো ফ্রি ওয়াটার সারফেস, তার মানে এই বস্তুটা যদি ফ্রি ওয়াটার সারফেস থেকে 2.5 মিটার নিচে থাকে, যার জন্য ছবিটা হচ্ছে অনেকটা এরকম। এই দেখেন ওয়াটার সারফেস থেকে 2.5 মিটার নিচে বস্তুটা আছে। এইরকম এই দুইটা কন্ডিশনের জন্য বলা আছে যে টোটাল প্রেশার এবং সেন্টার অফ প্রেশার, পজিশন অফ সেন্টার অফ প্রেশার বের করার জন্য। তো আমাদের দেখি কী কী ইনফরমেশন এখানে দেওয়া আছে। উইথ অফ দ্য প্লেন দেওয়া আছে বি, ডেপথ অফ দ্য প্লেন দেওয়া আছে ডি। তাহলে এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার প্লেন সারফেস, আমরা জানি এফ এর সূত্র হচ্ছে এটা, টোটাল প্রেশার বের করার সূত্র হচ্ছে এটা। এখানে বলা আছে এখানে যে ফ্লুইডটা আছে সেটা ওয়াটার, কোয়েশ্চেনে বলে দেওয়া আছে ফ্লুইডটা হচ্ছে ওয়াটার। তাহলে আমরা জানি রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, জি তো 9.81 আমরা জানি। এটা যেহেতু বলা আছে রেক্ট্যাঙ্গুলার প্লেন সারফেস, তার মানে হচ্ছে এটা এরিয়া কত হবে, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া দৈর্ঘ্য এবং প্রস্থ, তাহলে বি ইন্টু ডি। সো সেখান থেকে পাওয়া যাচ্ছে এরিয়া পাওয়া গেল। এবং এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গুলার প্লেন, তার মানে এর সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্বটা কত হবে, এই জি হবে কত, এই 3 মিটারের অর্ধেক, তাই না? রেক্ট্যাঙ্গুলার কর্ণদ্বয়ের ছেদবিন্দু, তার মানে 3/2, তাহলে এখানে পাওয়া গেল 3/2। এখন এবং এটাই হচ্ছে এইচ বার। কারণ এইচ বার কী ছিল, আমরা যদি একটু আগের ছবিতে যাই, এইচ বার ছিল যে ফ্রি সারফেসের থেকে সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব। তাহলে এখানে এই ছবির ক্ষেত্রে এই ফ্রি সারফেস থেকে এই যে জি পয়েন্ট সেন্টার অফ গ্র্যাভিটির দূরত্ব হচ্ছে এইচ বার। এবং সেটা যেহেতু এখন বস্তুটা আমরা এ পার্টটা নিয়ে যখন কাজ করব, তখন বস্তুটা যেহেতু এই বস্তুটার মাথা আপার এজ যেহেতু ফ্রি সারফেসের সাথে কোইনসাইড করে আছে, তার মানে অবশ্যই এইচ বার হবে হচ্ছে 3/2। কিন্তু যখন আমরা পরের পার্ট যখন 2.5 মিটার নিয়ে কাজ করব, 2.5 মিটার নিচে আছে যখন বস্তুটা, তখন কাজ করব, তখন এটুকু কত হবে, এটুকু হবে হচ্ছে 3/2, মানে 1.5 মিটার, তাই না? এই যে সেন্টার অফ গ্র্যাভিটির পয়েন্টটা 1.5 মিটার। তাহলে টোটালটা কত হবে, এই টোটালটা যেটা হচ্ছে এইচ বার, টোটালটা হবে হচ্ছে 2.5 প্লাস 1.5, যেটা হচ্ছে 4 মিটার, এখানে যেটা মেনশন করা হয়েছে। তো এই দুইটা অঙ্কের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা এই জায়গাটাতেই, যে এইচ বারটা একটা হচ্ছে বের করার জন্য আমাদের 3/2 হলেই চলে, আরেকটা হচ্ছে যেহেতু বস্তুটা ওয়াটার সারফেস থেকে 2.5 মিটার নিচে অবস্থিত, সেটার জন্য এইচ বারের মানটা এখানেই পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এফ বের করার জন্য রো জানি, জি জানি, এ জানি, এইচ বারও বের করে ফেলেছি। তাহলে আমরা সব মান বসালে আমরা এফ এর মান পাচ্ছি। আচ্ছা, এফ এর মান সেম প্রসিডিওরে পরেরটাও পাওয়া যায়, সো একই জিনিস এইচ বার, তো এখানের জন্য একই আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আসা যাক হচ্ছে পজিশন অফ সেন্টার অফ প্রেশার বের করাটা। পজিশন অফ সেন্টার অফ প্রেশার এইচ স্টারের সূত্র হচ্ছে এটা, যেখানে দেখেন আমরা এখনো পর্যন্ত অঙ্কের আগের পার্টটা করার জন্য এইচ বার এবং এ দুইটা বের করে রেখেছি।
আমরা শুধু মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্টার অফ গ্র্যাভিটি যদি জানতে পারি তাহলেই আমাদের অ্যান্সারটা পাওয়া সম্ভব। তাহলে আমরা দেখি যে আমরা এই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে অ্যাক্সিসটা যায় সেই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা এই বস্তুটার মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করবো। আমি অ্যাক্সিসটা অন্য একটা কালারে রাখি বোঝার সুবিধার্থে। তাহলে এটা সেই অ্যাক্সিস। তাহলে আমরা এবার এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। তো আমরা একটু চার্টের হেল্প নিই। এখানে কি বলা আছে যে রেক্ট্যাঙ্গুলার বস্তুর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে BD3/12। যেখানে একটু ছবিটার দিকে খেয়াল রাখবো, এটা হচ্ছে সেই অ্যাক্সিসটা যার এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি বাই হচ্ছে এটা হচ্ছে বেজ, এটা এবং এটা হচ্ছে হাইট। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, বেজ কত হবে, এটা হচ্ছে সেই বি বেজ = 2 আর এটা হচ্ছে ডি = 3। তাহলে আমরা BD3/12 আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে আমরা IG মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্টার অফ গ্র্যাভিটি পেয়ে যাচ্ছি। আর এই মানগুলো যদি আমরা এই ইকুয়েশনে বসাই দেই তাহলে আমরা এইচ স্টারের মানটা পেয়ে যাব। তো দুইটার ক্ষেত্রেই এইচ স্টারের মানটা ডিফারেন্ট, কারণ হচ্ছে এইচ বারের মান যেহেতু পরিবর্তন হচ্ছে। প্রথম পার্টে এইচ বারের মান হচ্ছে 3/2 মানে 1.5 মিটার, এবং পরের বারের ক্ষেত্রে এইচ বারের মানটা হচ্ছে 4 মিটার। সো অবশ্যই অ্যান্সার দুই রকম আসবে। তো এইভাবে আমরা যে কোনো বস্তুর ক্ষেত্রে সেন্টার অফ প্রেশার এবং টোটাল প্রেশার আমরা বের করতে পারি। তো এর পরবর্তী অঙ্কগুলো যেগুলো আছে সেগুলোতে জাস্ট হচ্ছে শেপের পরিবর্তন, বাকি সব কিছুই মোট একই অঙ্কের টাইপ। যেমন এখানে একটা সার্কুলার শেপ দেওয়া আছে, সার্কুলার শেপের জন্য IG হচ্ছে এটা এই যে চার্টে দেখেন এখানে দেওয়া আছে। সার্কেলের জন্য IG এর মানটা হচ্ছে πd3/64, πd3/64 এখানে ইউজ করা হয়েছে। এটা একটা সার্কেল, যেহেতু এরিয়া হচ্ছে πd²/4, πd²/4। সো বাকি সব কিছুই মোটামুটি এক। আচ্ছা, এটা গেল হচ্ছে ভার্টিক্যাল সারফেসের জন্য সেন্টার অফ প্রেশার বের করার ওয়ে। ভার্টিক্যাল সারফেস এবং হরাইজন্টাল সারফেস দুইটা একই রকম, খুব বেশি কোনো পার্থক্যই নাই। আপনারা এগুলা নিজেরা ট্রাই করবেন। একটা জিনিস আমি একটু মেনশন করতে চাই যে অনেক সময় কোশ্চেনটা এরকম থাকে যে অ্যাক্সিসটা এই বরাবর না হয়ে যদি আমরা চেঞ্জ করে অ্যাক্সিসটা দিয়ে দেই এই বরাবর, তখন অনেকে একটু কনফিউশন আসে যে তখন বি কোনটা, বেজ কোনটা আর হাইট কোনটা। তখন কিন্তু বেজ হয়ে যায় এটা আর হাইট হয়ে যায় এটা। তখন এটা যদি ধরা যায় এখানে এটা ধরলাম তখন 3 মিটার, এটা ধরলাম 2 মিটার, তখন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, BD কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো যখন যেই বরাবর অ্যাক্সিস হবে তার সোজাসুজিটা হচ্ছে বেজ, সোজাসুজি যেটা সেটা হচ্ছে বেজ, এবং পারপেন্ডিকুলার যেটা সেটা হচ্ছে হাইট। সো এটা মাথায় রাখলে আমাদের অনেক সময় যে কনফিউশনগুলো হয় সেগুলো হয়তো না হতে পারে। হরিজন্টাল প্লেন সারফেসও একই, এখানে কোনো পার্থক্য নাই, একই হরিজন্টাল প্লেন সারফেস, ভার্টিক্যাল প্লেন সারফেস একই রকমই, এটাতে খুব বেশি কোনো ডিফারেন্স নেই। এবার আসি হচ্ছে ইনক্লাইন্ড প্লেন সারফেস। তো ইনক্লাইন্ড প্লেন সারফেসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে যখন কোনো একটা বস্তু যখন ডুবানো থাকবে তখন হরাইজন্টালও থাকবে না, ভার্টিক্যালও থাকবে না, কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে থাকবে, তখন সেখানে সেন্টার অফ প্রেশার বা টোটাল প্রেশার এগুলো আমরা কীভাবে করতে পারি। তো এখানে ছবিটা আমরা যদি একটু খেয়াল করি যে বস্তুটা এরকম ধরলাম যে এরকম একটা অ্যাঙ্গেল করে আছে, যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এবং আমরা এখানে বস্তুটার প্যারালালি একটা প্লেন নিলাম, যে প্লেনটা হচ্ছে ও অ্যাক্সিস, একটা অ্যাক্সিস নিলাম,
যে অ্যাক্সিস থেকে এর সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা হচ্ছে ওয়াই বার এবং সেন্টার অফ প্রেশারের দূরত্বটা হচ্ছে ওয়াই স্টার। এবং এই বস্তুটাকে আমরা যদি লম্বালম্বিভাবে দেখি বা পারপেন্ডিকুলারলি দেখি, এই বস্তুটাকে তো আমরা দেখছি এই দিক থেকে, আমরা যদি এই পাশ থেকে দেখি তাহলে আমরা এরকম একটা শিট প্লেন টাইপ দেখতে পাবো, যেটা থেকে আমরা এটার হাইট আর এইচ বার এবং এইচ স্টার এগুলোকে নির্ণয় করতে পারি। যেমন এই ফ্রি সারফেস থেকে এই যে সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা হচ্ছে এইচ বার এবং সেন্টার অফ প্রেশারের হাইটটা হচ্ছে এইচ স্টার। তো এটা মাথায় রাখতে হবে যে এই যে ছবিটা, এটা সবসময় অঙ্কের ক্ষেত্রে থাকবে, কারণ এটা হচ্ছে আমরা যদি সাইড থেকে দেখি তাহলে এরকম একটা জিনিস দেখা যায়, আর এটা যদি আমরা আরেক সাইড থেকে দেখি, ফ্রন্ট সাইড থেকে দেখি, তাহলে টোটাল বস্তুটাকে এরকম দেখা যায়। আচ্ছা, তো আমাদের যখন এরকম একটা প্লেন সারফেস থাকবে তখন আসলে পরিবর্তন খুব বেশি কিছুই হয় না। তার সেন্টার অফ টোটাল প্রেশারের ইকুয়েশনটা হচ্ছে এটা অরিজিনালি এফ ইকুয়াল টু রো জি এ এইচ বার, আগে যেরকম ছিল সেরকমই, খুব বেশি কোনো পরিবর্তন নেই। আর এবং এর সেন্টার অফ প্রেশারের ইকুয়েশনটা হচ্ছে এটা। আমরা দেখতে পাচ্ছি আগে আমাদের ইকুয়েশনটা ছিল এইচ বার ইকুয়াল টু আইজি ডিভাইডেড বাই এ এইচ বার প্লাস এইচ বার আগে ছিল, এবং এখন এখানে সাইন স্কোয়ার থিটা, যেখানে থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে যেই অ্যাঙ্গেলে এই বস্তুটা, যে কোনো একটা বস্তু ইনক্লাইন্ড অবস্থায় থাকে। আচ্ছা, তো এটার একটা অঙ্ক করার চেষ্টা করি। বলা আছে এখানে যে প্রবলেম 3.4.14.a কোয়েশ্চেনে বলা আছে যে এই রেক্টেঙ্গুলার প্লেন surface 2 meter wide and 3 meter deep lies in a water in such a way that its plane makes an angle of 30 degree with the free surface of water। তার মানে এই বস্তুটা যার উইথ এবং ডেপথ এবং উইথ দেওয়া আছে, এটা এমনভাবে আছে যেতে এই প্লেনটা ফ্রি সারফেস অফ ওয়াটারের সাথে 30 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে এখানে এটা হচ্ছে 30 ডিগ্রি, এবং উইথ বলা আছে সেটা হচ্ছে বি, আর ডেপথ বলা আছে সেটা হচ্ছে ডি। সো ছবিতে দেখে আমরা বুঝতে পারছি। তারপরে বলা আছে যে যখন এই বস্তুটা ডিটারমাইন দ্য টোটাল প্রেশার মানে হচ্ছে এফ, অ্যান্ড পজিশন অফ সেন্টার অফ প্রেশার মানে এইচ স্টার when the upper edge is 1.5 meter below the free water surface। তার মানে এই বস্তুটার আপার এজটা যখন 1.5 মিটার বিলো ফ্রি ওয়াটার সারফেস, মানে এই ওয়াটার সারফেস থেকে 1.5 মিটার নিচে থাকবে, যে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবিতে যে 1.5 মিটার যদি নিচে থাকে, তখন এই বস্তুটার টোটাল প্রেশার এবং সেন্টার প্রেশারের দূরত্বটা বের করতে হবে। তার মানে আমাদের এফ এবং এইচ স্টার বের করতে হবে। তো আমরা আবার জানি এফ ইকুয়াল টু আমরা জানি রো জি এ এইচ বার। এখানে বলা আছে যেহেতু ওয়াটার, তার মানে রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার প্লেন সারফেস, তো স্বাভাবিকভাবেই এটার এরিয়া হচ্ছে বি ইন্টু ডি, সেটা দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে এইচ বারটা বের করতে হবে। তো এইচ বারটা দেখি কতটুকু, এ এবং বি, এই হাইটটুকু হচ্ছে এ বি। আচ্ছা, এই এ বি ইকুয়াল টু কি, এ বি ইকুয়াল টুকে এ বিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এ বি ইকুয়াল টু আমরা বলতে পারি সিডি প্লাস এটুকু, এই যে এইটুকু, এটা হচ্ছে বিই, সিডি প্লাস বি। তো সিডি এর মান আমরা এই যে বলা আছে কোয়েশ্চেনে, দ্য আপার এজ থেকে হাইটটা হচ্ছে, আপার এজ পর্যন্ত হাইটটা হচ্ছে 1.5 মিটার, তো সিডি হচ্ছে 1.5 মিটার। আমরা যদি সামহাও বিই বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ হয়ে গেছে। এখন আচ্ছা, এখন এই ছবিটাকে আমি একটু আলাদা করে রাখি।
সি ই বি। আচ্ছা, আমরা কি সিবিটা কি জানতে পারি? সিবি কিভাবে জানতে পারি? সিবি এর মান এখানে বলা আছে 1.5। এটা কোত্থেকে আসলো? এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল, তার মানে এই রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ গ্র্যাভিটি কোন পজিশনে হবে? এই যে টোটাল তার হাইটটা তার অর্ধেক, তার মানে 3 মিটারের অর্ধেক, তার মানে এই মাথা থেকে 3 মিটারের অর্ধেক মানে 1.5 মিটার। 1.5 মিটার এইটুকু, এই দূরত্বটুকু তখন কত হবে? 1.5 মিটার। সেটাই এখানে করা আছে 1.5। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে 1.5 মিটার। এখানে থেটা ডিগ্রি অ্যাঙ্গেল, থেটা ডিগ্রি অ্যাঙ্গেল যেহেতু থেটা হচ্ছে 30 ডিগ্রি কোয়েশ্চেনে দেওয়া আছে, তার মানে এটা থেটা মানে অবশ্যই এটাও থেটা, তাই না? এটা হচ্ছে অনুরূপ কোণ, তো এটা হচ্ছে হয়ে গেল থেটা। তাহলে এখন আমি যদি বলি এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে, দিয়ে আমাদের বলা আছে বিই বের করতে, তাহলে আমরা কীভাবে বলতে পারি? অতিভুজ, এটা হচ্ছে লম্ব, তাই না? এটা হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে বিই ইকুয়াল টু 1.5 সাইন থিটা, 1.5 সাইন থিটা, ঠিক আছে? এটা হচ্ছে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ববায়ু অতিভুজ, এটা লম্ববায়ু অতিভুজ, সেখান থেকে এটা আসে। আচ্ছা, তো তার মানে আমরা এখান থেকে বি বের করতে পারছি। তার মানে আমরা বি এর মানে এখানে বসলে টোটাল এ বি এর মানটা পাবো, সেটাই এখানে বের করেছে যে। আর এ বি মানে কি? এইচ বার, এ থেকে বি এটা হচ্ছে এইচ বার, তাহলে এইচ বার ইকুয়াল টু 1.5 প্লাস 1.5 সাইন থিটা মানে সাইন 30 ডিগ্রি। এটা একটু এক্সপ্লেনেশন করা এখানে দেখতে পারেন। তো তার মানে এইচ বারের মান পেয়ে যাচ্ছি, আর এইচ বারের মান পেয়ে গেলেই আমাদের হচ্ছে এফ এর মানটা পাওয়া হয়ে যাচ্ছে, কারণ আমরা বাকি সবই জানি। এরপর আসি সেন্টার অফ প্রেশার বের করার ক্ষেত্রে। সেন্টার অফ প্রেশার বের করার ক্ষেত্রে আমাদের কি কি লাগে? আইজি লাগে, থিটা লাগে, এ লাগে, এইচ বার লাগে। এখানে আমরা সবই এখনো পর্যন্ত বের করে ফেলছি। এটা আমরা জানি, এটা আমরা জানি, এটা আমরা জানি, শুধু আইজি বের করতে পারলেই আমাদের কাজ শেষ। তাহলে আইজি এটা কি? এটা কি? এটা হচ্ছে একটি রেক্ট্যাঙ্গুলার সারফেস। তো রেক্ট্যাঙ্গুলার সারফেসের জন্য আইজির সূত্র আমরা জানি, যেটা হচ্ছে বিডি কিউব বাই 12। তো সেখানে আমরা যদি মানগুলো বসায় দিই, তাহলে আমরা আইজি পেয়ে যাচ্ছি, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্টার অফ গ্র্যাভিটি পেয়ে যাচ্ছি। সেই মানগুলো যদি আমরা এই এইচ স্টারে বসিয়ে দিই, তাহলে আমরা এইচ স্টারের মান পাচ্ছি, যেটা হচ্ছে 2.33 মিটার। তার মানে হচ্ছে এই এইচ স্টারের মানটা হচ্ছে 2.33 মিটার, মানে ফ্রি সারফেস থেকে এই সেন্টার অফ প্রেশারের যে হাইটটা সেটা হচ্ছে 2.33 মিটার এখানে। তো সেম প্রসিডিওরে এখানে আরও ম্যাথ আছে, যেগুলো হচ্ছে রেক্টেঙ্গুলার জায়গায় হয়তো সার্কুলার আছে, হয়তো শেপগুলোর একটু ডিফারেন্ট আছে। এগুলার এই টাইপের ম্যাথগুলোর বেসিক চ্যালেঞ্জগুলো হচ্ছে যে এ বের করা, আর এইচ বার বের করা, আর আইজি বের করা। এই তিনটা যদি বের করা যায় তাহলে অবশ্যই ম্যাথ করা সোজা হয়ে যাবে। এখন এ হচ্ছে এরিয়া বের করতে করাটা, যে কোনো ইসের হলো সার্কেলের যদি হয় তাহলে এরিয়া কত হবে? একটার জন্য π/4d², এটার জন্য এটা হচ্ছে ডি, ক্যাপিটাল ডি, এটার জন্য হচ্ছে ভেতরেটার জন্য ধরলাম স্মল ডি, স্মল ডি। তার মানে এরিয়া কত হবে? π/4 ক্যাপিটাল D² বাই স্মল d²। তো এত এরিয়া বের করা তো সহজ। এইচ বার জিওমেট্রিক্যালি বের করা যাবে যে কোনোভাবে, সমস্যা নেই। আর আইজির জন্য সূত্র আমরা জানি, এখানে চার্টের থেকে দেখলে বুঝতে পারবো, ম্যাথ করলে আরও ভালো প্র্যাকটিস হবে। সো এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করবেন নিজেরা। কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন, যে কোনো যদি কোনো ম্যাথের কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আমি চেষ্টা করবো করার। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।